এদিকে আন্তর্জাতিক চাপে দিশেহারা ডক্টর ইউনূস। অবশেষে চাপের মুখে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে যাচ্ছে ইউনূস সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার। বিদেশি শক্তি, রাজপথের বাস্তবতা এবং নিজেদের রাজনৈতিক মিত্র সব দিক থেকেই ভীষণ চাপে আছে তারা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে। কিন্তু কিসের এত ঝুঁকি আসলে সরকার? এদিকে বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন স্যাংশন, কূটনৈতিক ব্যর্থতা, আন্তর্জাতিকভাবে কোণঠাসা। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বৈঠক করতে যাচ্ছেন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে। নিঃসন্দেহে তারেক রহমান এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু দাবি বা সিদ্ধান্ত জানিয়ে আসতে পারেন। এই নির্বাচন কেন্দ্র করে বিএনপি চূড়ান্তভাবে ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা। 12 ফেব্রুয়ারির ভোট যে কোনো মুহূর্তে স্থগিত হবার ঘোষণা আসতেই পারে। ইউনূসের সরকারের ভেতরের মানুষ বদিউল আলম তাই এই সুযোগটা নিয়ে নির্বাচন স্থগনের প্রস্তাব রেখেছেন ঘুরিয়ে। আর এসব নানান কারণে ভোট স্থগিত করার জন্য ইউনূস সরকারের ভেতর থেকে কেয়ারটেকার সরকারের কথা তুলে দেওয়া হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে হঠাৎ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিল জামায়াত ও এনসিপি জোট। তবে কি হচ্ছে না 12 ফেব্রুয়ারি নির্বাচন? অভিবাসী ভিসা বা ভিসা পেতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের দুয়ার বাংলাদেশের জন্য বন্ধ হতে যাচ্ছে তাই নয়, বাংলাদেশের জন্য কার্যত পৃথিবীর দুয়ার বন্ধ হতে চলেছে। ট্রাম্প প্রশাসন 4 তারিখে ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশের অভিবাসীদের জন্য এমন কোনো ব্যবস্থা আসতে যাচ্ছে। এদিকে বাংলাদেশিদের উপর মার্কিন স্যাংশন, কূটনৈতিক ব্যর্থতা, আন্তর্জাতিকভাবে কোণঠাসা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিকদের উপর আরোপিত স্যাংশন কোনো আকস্মিক ঘটনা নয়। এটি সুপরিকল্পিত, আগ্রাসী এবং ভীতি সৃষ্টিকারী রাজনৈতিক চাপের অংশ। অভিযোগ স্পষ্ট, এই স্যাংশনের আড়ালে বাংলাদেশিদের জন্য আমেরিকান ভিসা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বভৌমত্ব রাষ্ট্রের কোটি কোটি সাধারণ মানুষকে একসাথে শাস্তি দেওয়ার এই প্রবণতা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং ন্যূনতম নৈতিকতার উপর সরাসরি আঘাত। বিগত সময় যখন র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর স্যাংশন আরোপ করা হয়েছিল, তখন মুখোশধারী সুশীল সমাজ, মানবাধিকার ব্যবসায়ী ও বিদেশি এনজিও নির্ভর গোষ্ঠী তখন দেশকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছিল। টকশো কলাম ও বিবৃতিতে তাদের চিৎকার দেশ জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। আজ ডক্টর ইউনূসের সরকারের আমলে পুরো জাতির ওপর ভয়াবহ ভিসা স্যাংশনের অভিযোগ থাকলেও তারা নিঃশব্দ, নির্বাক, নিশ্চুপ। এই নীরবতা নিছক কাকতালীয় নয়, এটি পরিকল্পিত দাসত্বের বহিঃপ্রকাশ। এই মুখোশধারীরা দেশের প্রতি দায়বদ্ধ নয়, তারা দায়বদ্ধ কেবল বিদেশি প্রভুদের ইচ্ছার কাছে, যারা একসময় মানবাধিকার শব্দের মুখোশ পরে রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে হেয় করেছিল। তারা আজ মার্কিন অন্যায়ের বিরুদ্ধে এক বাক্য উচ্চারণ করছে না। জঙ্গি কর্মকাণ্ড, দুর্নীতি ও অনিয়মকে অজুহাত বানিয়ে পুরো জাতিকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করানো নিছক কূটনীতি নয়, এটি নগ্ন রাজনৈতিক ব্ল্যাকমেইল। এর লক্ষ্য একটাই, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এবং বাধ্যতামূলক আনুগত্য নিশ্চিত করা। আরও ভয়ঙ্কর হলো মার্কিন দ্বৈত মানদণ্ড। ভারত যখন মার্কিন বাণিজ্যের স্বার্থে বাধা সৃষ্টি করছে, তখনও তাদের নাগরিকদের উপর শাস্তির সাহস নেই। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তান, দুই সার্বভৌমত্ব রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে সন্দেহ ও কোণঠাসার মধ্যে ফেলা হয়েছে। ডক্টর ইউনূসের আমলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য দরজা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। ভিসা জটিলতা, কূটনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির সংকট আজ স্পষ্ট। এই পরিস্থিতিতে দেশের ভিতরে মুখোশধারী সুশীলদের ভূমিকা সবচেয়ে লজ্জাজনক। তারা জনগণের নয়, নীতির নয়, শুধু প্রভু বদলানো সুবিধাভোগী। ইতিহাস তাদের এই নীরব বিশ্বাসঘাতকতাকে কখনো ভুলবে না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এক সুরে কথা বলছে। তারা চায় বাংলাদেশের নির্বাচন ইনক্লুসিভ হোক, অর্থাৎ সব বড় রাজনৈতিক শক্তি যেন কোনো না কোনোভাবে নির্বাচনের ভেতরে থাকে। এই দাবির কেন্দ্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ। পশ্চিমা দেশগুলো মনে করে আওয়ামী লীগের এখনো একটি বড় ভোট ব্যাংক আছে, যার সংখ্যা আনুমানিক 30 থেকে 35%। এই ভোটাররা যদি ভোট দিতে না পারে, তাহলে নতুন সরকার আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং বিদেশি কূটনৈতিক মহল বলতে পারবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এই কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক মার্কিন সফর এত গুরুত্বপূর্ণ ছিল। ওয়াশিংটনে তাকে মূলত বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। এখানেই সরকারের প্রথম বড় সমস্যা। আওয়ামী লীগকে ফেরালে ভেতরে ঝামেলা, আর না ফেরালে বাইরের চাপ।
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ভেঙে পড়ল কেন? ডক্টর ইউনূস সরকার শুরুতে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে বড় রাজনৈতিক সমাধান আনা যাবে। পরিকল্পনাটা ছিল আওয়ামী লীগ তাদের আগের শাসনের ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে, তারপর ধীরে ধীরে রাজনীতিতে ফেরার রাস্তা খুলবে। কিন্তু আওয়ামী লীগ এই শর্ত মানতে রাজি হয়নি। তারা বলেছে তারা কোনো অপরাধ স্বীকার করবে না, আর সরকারও পিছু হটেনি। ফলে তৈরি হয়েছে সবচেয়ে বিপজ্জনক অবস্থা। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু ভাঙা নয়। তাদের সাংগঠনিক নেটওয়ার্ক, কর্মী এবং সমর্থকরা এখনো দেশে সক্রিয়। তারা ভোটে নেই, কিন্তু রাজপথে নামার ক্ষমতা রাখে। সরকারের জন্য এটি এক বড় মাথা ব্যথা। 18 জানুয়ারি থেকে আসলে কি হবে দেশে? গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রিপোর্টে একটি তারিখ বারবার উঠে আসছে, 18 জানুয়ারি। তাদের আশঙ্কা এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে, কারণ ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না, তাহলে তারা এটাকে সুযোগ হিসেবে নিতে পারে। এই আশঙ্কার কারণেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতরে ভয় বাড়ছে। তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সরকারের মিত্ররাও একজোট নেই, শুধু বিরোধীরা নয়, সরকারের নিজেদের শক্তিগুলোর মধ্যেও সমস্যা চলছে। ইসলামপন্থী 11 দলীয় জোটের ভেতরে জামায়াত ও চরমোনাই পীরের মধ্যে প্রকাশ্য টানাপোড়েন শুরু হয়ে গেছে। জামায়াত ইসলামী 190 আসনের দাবি নিয়ে অনড় অবস্থানে আছে, আর অন্য দলগুলো এটাকে একচেটিয়া দখলদারি হিসেবে দেখছে। এই বিরোধ গভীর হলে জোট ভেঙে যেতে পারে, আর জোট ভাঙলে সরকারের মাঠ পর্যায়ের সমর্থনও দুর্বল হয়ে যাবে। সবচেয়ে বড় যুদ্ধ আওয়ামী লীগের ভোট ব্যাংক। সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে। বিএনপি ও জামায়াত দুই পক্ষই এখন চেষ্টা করছে এই ভোটারদের নিজেদের দিকে টানতে, কারণ সবাই জানে এই 30 থেকে 35% ভোট যে পাবে সেই সরকার গঠন করবে। সরকার এখানে আটকে গেছে। এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে, আর সুযোগ দিলে নিজেদের মিত্রদের ক্ষোভ বাড়বে। এই বাস্তবতায় ডক্টর ইউনূসের সরকার এখন এক প্রকৃত রাজনৈতিক সংকটে দাঁড়িয়ে আছে। একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ, আরেকদিকে রাজপথে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা। তার উপরে সরকার সমর্থিত জোটের ভেতরের ফাটল, সব মিলিয়ে সরকার 3 দিক থেকে চাপে। এই নির্বাচন শুধু ক্ষমতা নির্ধারণের একটি প্রক্রিয়া নয়, এটি ডক্টর ইউনূস সরকারের জন্য বিশ্বাসযোগ্যতার একটি বড় পরীক্ষা। এদিকে নির্বাচন কমিশন ও প্রশাসনে ক্ষুব্ধ হয়ে হঠাৎ নির্বাচন বর্জন ঘোষণা করল জামায়াত ও এনসিপি জোট। তবে কি হচ্ছে না 12 ফেব্রুয়ারি নির্বাচন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোটের ধারাবাহিক অভিযোগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে জোটের শরিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কি নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে এই জোট? রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান মনে করেন, নির্বাচন বর্জনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদিও এটি এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয়। তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে প্রতীক বরাদ্দ হলেও কোনো রাজনৈতিক জোট চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে। অতীতে এমন উদাহরণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।